হ্যালো এভরিওয়ান, আমি তুহিনা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার বিকেল 6টা মতো বাজে। এখন মেয়েকে নিয়ে একটু পার্কে খেলাতে নিয়ে এসেছি। পার্ক ঠিক বলবো না, এটা হলো একটি টেনিস কোর্ট। আর এই টেনিস কোর্টের এক পাশে একটি ছোট্ট করে বাচ্চাদের খেলার জন্য পার্কের মতো রয়েছে। আমার মেয়ে বিকেলবেলাটা এখানেই খেলাধুলো করে এবং সাইকেলও চালায় কোনো দিন। আর এই টেনিস কোর্টটি আমার বাড়ির একদম পাশেই। মেয়ে অন্যদিন একা একাই খেলতে চলে আসে, আজ আবার আমি সাথে এলাম। বললাম চল, তুই একটু সাইকেল চালাবি আর আমি একটু ওয়াক করব। আজ ওয়েদারটা খুব ভালো। এখন ওই ধরুন 20 ডিগ্রির মতো টেম্পারেচার। দেখুন কি সুন্দর রোদ ঝলমল করছে, তাই না বলুন? আকাশটা কি সুন্দর লাগছে দেখুন, পুরো নীল, তার মাঝে যেন সাদা সাদা ওই মেঘগুলোকে যেন রং তুলি দিয়ে কেউ এঁকে দিয়েছে মনে হচ্ছে। এই যে দেখছেন টেনিস কোর্টটি, দেখুন কি সুন্দর করে সাজানো, তাই না বলুন? তার এক পাশেই দেখুন এই পার্কটি রয়েছে। এখানে মেয়ে একটু খেলে নিক, তারপর আমি হাঁটতে যাব। চলুন, মেয়ে এখানে খেলতে থাকুক। এই সময় আমি নরওয়ের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টি হলো এখানকার শিশুদের সুরক্ষা ব্যবস্থা। মানে এখানে বাচ্চাদেরকে কিভাবে শাসন করা হয়, বাচ্চাদেরকে মারধর করা বা বাচ্চার গায়ে হাত তোলা যায় কিনা সে বিষয়ে। জানেন তো, আমি যখন প্রথম নরওয়ে এলাম, আমার পরিবারের লোক, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাকে জিজ্ঞেস করতো ওখানে বাচ্চাকে বোকাঝোকা বা মারামারি করা যায় কিনা। আবার অনেকে জিজ্ঞেস করে ওখানে কিভাবে মেয়েকে শাসন করিস। তাই ভাবলাম চলুন আজ আপনাদের সাথে এটা শেয়ার করি। বিশেষ করে মিস্টার চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মুভিটা বের হওয়ার পর বেশি করে সবাই আমাকে জিজ্ঞেস করতে লাগলো। এখানে স্কুলগুলিতে বাচ্চাদেরকে খুব স্বাধীনতা দেওয়া হয়। ওদেরকে ওদের নিজের পছন্দ মতো কাজ যাতে ওরা করতে পারে সেটাতেও খুব বেশি জোর দেওয়া হয়। প্রেসারাইজ করে বা জোর করে বা শাসন করে ওদেরকে কিছুই করানো হয় না। এবং এমনকি ওদেরকে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বা পুলিশের নাম্বার 112 সেটাও শিখিয়ে দেওয়া হয়, যাতে ওরা বিপদে পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারে আর পুলিশ সঙ্গে সঙ্গে এসে ওদেরকে হেল্প করতে পারে। ধরুন কোনো বাচ্চা যদি পুলিশকে কল করে, তাকে তার অ্যাড্রেস বলতে লাগবে না, পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ট্রেস করে বাঁচাতে চলে আসবে। আর হ্যাঁ, আপনি কোনো মতেই এখানে বাচ্চাকে বোকাঝোকা করতে পারবেন না। মারা তো দূরের কথা, যদি ধরুন পাবলিক প্লেসে আপনার বাচ্চা জেদ করছে বা বদমাইশি করছে, কথা শুনছে না আপনার, এরকম যদি পরিস্থিতি হয় তাহলেও তখনও আপনাকে মাথা ঠান্ডা রেখে বাচ্চাকে কন্ট্রোল করতে হবে। কোনো অবস্থাতেই আপনি আপনার ধৈর্য হারালে চলবে না। আর যদি ধরুন ভুলবশত আপনি আপনার ধৈর্য হারান, তাহলেই বিপদ। এই তো গেল পাবলিক প্লেসের কথা। এবার আসি বাড়ির কথায়। অনেকেই আমাকে বলে, আচ্ছা পাবলিক প্লেসের কথা তো বুঝলাম, বাড়ির ভেতরে কি করিস? বাড়ির ভেতরেও কি শাসন করিস? এবার বলি বাড়ির ভেতরের কথা। বাড়ির ভেতরেও বোকাঝোকা বা গায়ে হাত তোলা যাবে না। কারণ যদি কেউ দেখে নেয় বা বাইরে থেকে আপনার কোনো প্রতিবেশী সেই বাড়ির ভেতরের আওয়াজ শুনতে পায়, আর আপনার প্রতিবেশী যদি এখানে চাইল্ড কেয়ার ডিপার্টমেন্টে খবর দিয়ে দেয়, তাহলেই বিপদ। তারা এবার ঘরে আসবে ইনকোয়ারি করতে। তবে বাচ্চা যদি জেদ করে অবাস্তব কিছু চায়, এরকম কোনো রুল নেই যে বাচ্চা যা চাইবে তাই আপনাকে দিয়ে দিতে হবে। আপনি তাকে শান্ত মাথায় বুঝিয়ে বলুন, কিন্তু কোনো মতেই বোকাঝোকা বা গায়ে হাত তোলা চলবে না। সব ক্ষেত্রেই আপনাকে ধীরে ধীরে বোঝাতে হবে, ভুল করেও গায়ে হাত তোলা চলবে না। চলুন, মেয়ের খেলা হয়ে গেছে, এবার একটু ওয়াক করে বাড়ি ফিরে যাই। জানেন তো, এদেশের প্রতিটি স্কুলে সে সরকারি হোক বা বেসরকারি, টিচারদের তীক্ষ্ণ নজর থাকে বাচ্চাদের উপর। বাচ্চার গায়ে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, বাচ্চা ঠিকঠাক হাঁটাচলা করছে কিনা, কোথাও তার ব্যথা আছে কিনা,
এগুলো তারা খুব লক্ষ্য রাখেন। বাচ্চার শরীরে যদি ক্ষতচিহ্ন থাকে সেটি তারা দেখলেই বুঝে যাবে যে সেটি অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে না মারধরের কারণে হয়েছে। যদি তারা বুঝতে পারেন তাহলে হয় গার্জিয়ান কল করবে, আর না হলে শিশু সুরক্ষা যে দপ্তর আছে সেখানেই ফোন করে জানিয়ে দেবে। আর বাচ্চাদের নিয়ে চলে যাওয়ার ব্যাপারটা চালু হয় ওখান থেকেই। একবার যদি সেই খাতায় আপনার নাম উঠে যায় তাহলে ওরা রেগুলার বেসিক আপনার ঘরে হানা দেবে। আপনি ঠিকমতো আপনার বাচ্চাকে খেতে দিচ্ছেন কিনা, ঠিকমতো দেখাশোনা করছেন কিনা, আপনি বাড়িতে বাচ্চাকে বোকাঝোকা বা মারধর করছেন কিনা, এইসব এসে ওরা ইনকোয়ারি করবে। এমনকি আপনার বাচ্চা যদি ধরুন ওই 6-7 বছর বয়স হয়ে যায় তাহলে তার কথাই নেই। ওরা নানা রকম কথা চলে আপনার বাচ্চার কাছ থেকে কথা বের করে নেবে যে আপনি ওকে মারধর বা বোকাঝোকা করেন কিনা এইসব। আর এইসব দেখে শুনে ওনাদের যদি মনে হয় কিছু ভুল বোঝাবুঝি হয়েছে তাহলে ওনারা কেসটা উইথড্রল করে নেবে। আদারওয়াইজ যতক্ষণ না ওনাদের মনে হচ্ছে ততক্ষণ ওনারা তদন্ত করবে। আর যদি ওনারা কিছু খুঁজে পান তাহলে ওনারা আপনার বাচ্চাকে নিয়ে গিয়ে ফস্টার কেয়ারে রেখে দেবেন। আর একবার যদি নিয়ে যান তাহলে বাচ্চাকে ফিরে পাওয়া খুব মুশকিল হয়। হাঁটতে হাঁটতে অনেকটাই এসে পড়েছি। এই বাড়ির সামনে দেখুন কত ছোট্ট একটা আপেল গাছ, আর এই ছোট্ট আপেল গাছের মধ্যে কত দেখুন আপেল ধরেছে। আমার তো দেখে বেশ মনটা খুশি খুশি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে একবার জানাবেন আমাকে কমেন্ট করে। কি সুন্দর লাগছে তাই না বলুন? দেখুন নিচেও পড়ে আছে। দেখুন হাঁটতে হাঁটতে ট্রাম স্টেশন পর্যন্ত চলে এসেছি। ওই দেখুন ট্রামটিও এসে পড়েছে। আর এই যে ট্রামটিকে দেখছেন এটি ইয়ানমেন টার্গেট মানে সিটি সেন্টারের দিকে যাচ্ছে। আবার দেখুন অপোজিট ডাইরেকশনেও একটি ট্রাম আসছে। এখানকার ট্রামগুলো কি সুন্দর দেখতে তাই না বলুন? ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার ক্রুক্রিক্স লেখা, এটি হলো এখানকার একটি সুপার মার্কেট। চলুন ওয়াক করা হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাই। চলুন এবার বাড়িতে এসে পড়েছি। আজ একটু বাড়িতেই চিকেন পিৎজা বানাবো ভাবলাম, তাই ওয়াক করতে যাবার আগেই চিকেনটাকে ম্যারিনেট করে দিয়ে গিয়েছিলাম। এই একটু আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য লেবুর রস, লঙ্কা গুঁড়ো আর খুব অল্প করে জিরে গুঁড়ো দিয়ে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার ফ্রাই প্যানে সামান্য সাদা তেল দিয়ে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ভেজে নেবো ঢাকা দিয়ে। ব্যাস, এবার চিকেনগুলো হয়ে গেলে চিকেনগুলো তুলে নিয়ে ওই ফ্রাই প্যানেই সামান্য সাদা তেল দিয়ে টুকরো করা ক্যাপসিকামগুলো দিয়ে সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নেব। এবার ক্যাপসিকামগুলো আধ ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে একসাথে ক্যাপসিকাম এবং পেঁয়াজকে ভেজে নেব। চলুন এবার পিৎজাটা বানাতে বানাতে এতক্ষণ যেটা শেয়ার করছিলাম আপনাদের সাথে, জানেন তো শুধুমাত্র স্কুল থেকে বা প্রতিবেশীদের কাছ থেকেই যে এই খবরগুলো পৌঁছায় তা না, কোনো ক্ষেত্রে ডাক্তারের কাছ থেকেও ইনফরমেশন যায়। আপনি যখন চেক আপের জন্য বাচ্চাকে আপনার ডাক্তারের কাছে নিয়ে যাবেন তখন ডক্টর যদি কিছু সন্দেহজনক পায়
ডক্টরও তখন ইনফর্ম করতে পারে শিশু সুরক্ষা দপ্তরে। চলুন এই ব্যাপারে আমার একটা খারাপ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমার মেয়ে একবার স্কুলে খেলতে গিয়ে পড়ে গিয়েছিল। এখানে স্কুলে থাকাকালীন বাচ্চা পড়ে গেলে ইমিডিয়েট নার্স বাচ্চাকে ফার্স্ট এড করে দেয়। যদি একটু সিরিয়াস হয় তাহলে প্যারেন্টসকে ইনফর্মও করে দেয়। হ্যাঁ, যা বলছিলাম, মেয়ে পড়ে গিয়ে দাঁতে লেগেছিল। স্কুল থেকে নার্স ফোন করে আমাদের ইনফর্ম করে এবং বলে একবার দাঁতের ডাক্তার দেখাতে। সেই মতো আমরাও দাঁতের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে যাই। সেখানে গিয়ে ডক্টর প্রথমে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। আমরা যা হয়েছিল পুরোটাই ডক্টরকে বলি এবং ডক্টর দেখতে শুরু করেন। তারপর হঠাৎ দেখি ডক্টর আমার মেয়েকে জিজ্ঞাসা করছে কি হয়েছিল তোমার, কি করে তুমি পড়ে গেলে। তখন আমরা তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, যা বাবা মেয়ে কি বলতে কি বলে দেবে, কোনো তো ভরসা নেই। যাই হোক, মেয়েও সেম কথা বলেছিল। তখন বুঝলাম ডক্টর ভাবছেন প্যারেন্টস যদি মিথ্যে বলে থাকে তাই ওরা বাচ্চার কাছ থেকে জানতে চায় যে এটা পড়ে গিয়ে হয়েছে না আমরা ওকে মারধর করতে গিয়ে লেগেছে। এছাড়াও যদি বাচ্চার বেড়ে ওঠার পিছনে তার অযোগ্য পারিবারিক পরিবেশ হয় তাহলেও ওনারা ফস্টার কেয়ারে নিয়ে পাঠিয়ে দেন বাচ্চাকে। চলুন, আমার পিৎজা অলমোস্ট রেডি হয়ে গেছে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার এই ব্লগটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।